আচ্ছা, তোমাদের যদিও ভেবেছিলাম আমি গুগল ক্লাসরুমে ক্লাস নেব, কিন্তু একটা সমস্যার ফলে আমি ঠিক করলাম যে আমি তোমাদের ইউটিউবে এই ক্লাসটা আপলোড করে দেবো আর কি। এতে অবশ্য সুবিধেও হবে, তোমাদের কাছে পড়ানোটা থাকবে। আচ্ছা, আর তোমাদের সঙ্গে আমার এবারে যেটা আছে, খুব বড় নয়, একটা ছোট্ট সিলেবাস, ছোটো গল্পের, বাংলা সাহিত্যের ছোটো গল্পের গতি প্রকৃতি। অর্থাৎ ছোট গল্প আমরা পড়ে এসেছি, ছোট গল্পের ইতিহাসও মোটামুটি আমাদের জানা, কিন্তু বিভিন্ন সময় সেই জবে থেকে ছোট গল্প লেখা শুরু হয়েছে এবং আজ পর্যন্ত বিভিন্ন সময়ে ছোট গল্প তার চেহারা বদলেছে, তার গতিপথ বদলেছে, এবং তার চেনা যে চেহারা, সেই চেনা চেহারার জায়গায়, চেনা ছকের জায়গায় অন্য অচেনা ছক তৈরি হয়েছে। সেই বিষয়বস্তুর দিক থেকেই বলো বা আঙ্গিকের দিক থেকেই বলো, কারণ উপন্যাস বলো, ছোট গল্প বলো, যাই বলো না কেন, সেই সব কিছুই ভীষণভাবে নির্ভর করে সময়ের ওপর, সময়ের রাজনীতির ওপরে, সময়ের সমাজনীতির ওপরে, সময়ের অর্থনীতির ওপরে। ফলে যখন যে সময়ে যেরকমভাবে আমাদের এই জীবন তার প্রবাহ বদলেছে, জীবন তার গতিপথ বদলেছে, তার সাথে সাযুজ্য রেখে, তার সাথে সামঞ্জস্য রেখে বাংলা ছোট গল্প কিন্তু তার গতি প্রকৃতি বদলে নিয়েছে। তো এটার একটা ধারাবাহিক বৃহৎ ইতিহাস আছে, যেই ইতিহাসটাই মূলত আমরা পড়ব, যে বাংলা ছোট গল্পের গতি প্রকৃতি কীভাবে, কখন, কিসের ভিত্তিতে সেটা তার চেহারাটা বদলেছে। সুতরাং আমরা শুরু করছি ছোট গল্প। গল্প কথাটা কি? একটা গল্প শোনবার ইচ্ছে মানুষের একটা সহজাত প্রবৃত্তি বলা যেতে পারে, যে গল্প শুনতে ভালোবাসে না এরকম মানুষ বোধহয় কোথাও নেই। এবং এই যে গল্প মানেই আমরা বুঝি মুখে মুখে, এই মা, ঠাকুমা, দিদিমা বা আমাদের যারা বড়, তারা আমাদেরকে মুখে মুখে গল্প বলেছে, আমরা মুখে মুখে গল্প বলি। কত সময় তোমাদের পড়াতে গিয়েও আমরা দেখেছি যে সেই তার সাথে সাযুজ্য, পড়ানোর সঙ্গে সাযুজ্য রেখে আমরা সেই গল্পগুলো তোমাদের সামনে তুলে এনেছি। সুতরাং মানুষের গল্প শোনবার প্রবৃত্তিটা তো খুব সহজাত, এবং এই ভালো লাগাটাও মানে বহু প্রাচীনকাল থেকেই চলে আসছে। তো গল্পের ক্ষেত্রে গল্পকে না আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি। যে প্রথম থেকে আমরা দেখেছি যে গল্প ব্যাপারটা হচ্ছে ওরাল ট্র্যাডিশন, অর্থাৎ একটা মৌখিক সাহিত্যের প্রবাহ। এটা যদি গল্পকে আমি সাহিত্যই বলি, সাহিত্যের মধ্যে যদি ধরি, তাহলে এটা হচ্ছে একটা মৌখিক সাহিত্যের প্রবাহ, যেটা যুগ ধরে এবং এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ট্রান্সমিটেড হয়ে যায়। যেমন আমরা কোথায় দেখেছি যে বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে যে রূপকথার যে গল্পগুলো, এই যে দক্ষিণরঞ্জন মিত্র মজুমদার যে আমাদের রূপকথার গল্পগুলো বলেছেন, তার ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলিতে, বা রেভারেন্ড লালবিহারী বাবু যে তার যে রূপকথা গল্পের যে সংকলন, এগুলো সবই হচ্ছে কালেক্টেড, অর্থাৎ সংকলন। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মানুষের মুখ থেকে শোনা সেই গল্পগুলোকে নিয়ে তারা কি করেছেন? সংকলন করেছেন, অর্থাৎ একটা জায়গায় তারা গ্রথিত করেছেন। কিন্তু এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোক টেলস, অর্থাৎ বা এই যে রূপকথা, ফেয়ারি টেলস, এগুলো তো মানুষের মুখও নিঃসৃত, এই মুখ থেকে, ও মুখ থেকে, সে মুখ থেকে। অর্থাৎ এই যেমন ধরো আমরা দেখছি যে ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলির যে গল্পগুলো, এই গল্পগুলো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার তার ঠাকুরমার ঝুলি এবং ঠাকুরদাদার ঝুলি গ্রন্থ দুটোতে সংকলন করেছেন। এগুলো তিনি কোথা থেকে পেয়েছেন? না, গ্রাম বাংলার মা, ঠাকুমা, দিদিমাদের মুখ থেকে এগুলো বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম এগুলো প্রবাহিত হয়ে এসছে তাদের থেকে, সেইগুলোকে তিনি সংকলন করেছেন। তেমনি আমরা দেখতে পাই যে ইংরেজিতে আছে, রুশ রূপকথা আছে, জাপানিজ রূপকথা আছে, এমনকি সেই সুদূর অ্যান্টার্কটিকার রূপকথা আছে। সেটাকে জ্ঞানের রূপকথা বলা হয়। যে বোধিসত্ত্ব মৈত্র তিনি অ্যান্টার্কটিকাতে যখন কাজ করতে গেছিলেন, তখন ওখানকার মানুষের মুখ থেকে এই ধরনের রূপকথার গল্প তিনি শুনে সেগুলোকে তিনি সংকলন করেছিলেন জ্ঞানের গল্প নামে। তো এই রূপকথার গল্প মূলত আমরা
মানে গল্প বলতে আমরা রূপকথার গল্পই বলি, সেই গল্পগুলো আমরা পাচ্ছি কিন্তু এরকমভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের মুখ থেকে সেই গল্পগুলো পাচ্ছি। এরকম চেনা মানুষের গল্পও ছিল। আবার দেখো সেই গল্পের মধ্যে শুধু যে রূপকথা তা তো নয়, আমরা জোলার গল্প পাচ্ছি, নাপিতের গল্প পাচ্ছি, বোকা তাঁতির গল্প পাচ্ছি, এইরকম গল্প আমরা বিভিন্ন সময় পাচ্ছি, যেখানে আমরা শুধু কল্পনা নয়, আমাদের চোখে দেখা যে মানুষ, এই তাঁতি, ধোপা, জোলা, এই চোখে দেখা মানুষ, তাদের জীবনযাপন, তাদের বাস্তব জীবন, অর্থাৎ বাস্তবের থেকেও চরিত্র নিয়ে আমরা তাদের সম্বন্ধে গল্প তৈরি করছি। বোকা জোলার গল্প আমরা পড়েছি, তাদের সম্বন্ধে গল্প তৈরি করছি, সেগুলো আমরা বলছি, সেই গল্পগুলো ট্রান্সমিটেড হচ্ছে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মের মধ্যে। এইরকম ধরনের গল্পই আমরা দেখতে পাচ্ছি যে পূর্ববঙ্গের যে গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা যেটা, তার যে কাঠামো, সেখানে মহুয়া, মলুয়া, ভেলুয়া, কাজল রেখা, কমলার যে কাহিনী, এই কাহিনীগুলো কিন্তু একেবারেই আমাদের আশেপাশে যে সমস্ত মানুষজন ঘুরে বেড়াচ্ছে তাদের থেকে চরিত্রগুলোকে সংগৃহীত করে, জীবনযাপন থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে সেই গল্পগুলো তৈরি করা হয়েছে। অর্থাৎ মানবিকতার স্পন্দনে এই গল্পগুলো কিন্তু ভীষণভাবে জীবন্ত হয়ে ওঠে। এবং এই গল্পগুলো কিন্তু মূলত আমরা দেখতে পাচ্ছি গীতিকা মানে কি, গান গাইছে, গানের মধ্যে দিয়ে সেই গল্পগুলো একটা কেউ একটা গাইছে, তার থেকে সেই গল্পগুলো ছড়িয়ে পড়ছে জনসমাজে বা মানুষের মধ্যে। তো এই ওরাল ট্রান্সমিশন বা ফোক লিটারেচার যেটাকে আমরা বলি, যে লোক সংস্কৃতি বা লোকসাহিত্য, এই লোকসাহিত্য এবং লোকসংস্কৃতির বেসিক জায়গাটাই হচ্ছে ওরাল লিটারেচার, অর্থাৎ মুখে মুখে যে সাহিত্য রচিত হতো, এই রূপকথা বলো, এই পূর্ববঙ্গ গীতিকার কথা বলো, এগুলো সবই কিন্তু মুখে মুখে প্রচলিত ছিল। অনেক পরে, বহু পরে এগুলোকে লেখবার প্রয়োজনীয়তা অনুভব করা হয়েছে, বা এগুলো একটা মানে লেখার একটা সংস্কৃতি এসেছে বা সাহিত্য তৈরি হয়েছে। একদিকে যেমন এরকম ওরাল বা মৌখিক সাহিত্য তৈরি হয়েছে, যেখান থেকে আমরা গল্প পাচ্ছি, তেমনি আবার লিখিত সাহিত্য আমরা দেখেছি যে পঞ্চদশ শতকে আমরা দেখেছি, বা তারও আগে আমরা দেখেছি লিখিত সাহিত্য, যেখান থেকে আমরা রামায়ণ, মহাভারত এবং অন্যান্য আখ্যান কাব্য, মঙ্গল কাব্য, সেখানেও আমরা বিভিন্ন ধরনের গল্প পেয়েছি। মঙ্গল কাব্যের মধ্যে, প্রত্যেকটা মঙ্গল কাব্যের মধ্যে কোনো না কোনো গল্প আছে, রামায়ণের মধ্যে আছে, মহাভারতের মধ্যে আছে। এগুলো আবার মানে এই গল্পগুলোর একটা সাহিত্যিক রূপ আমরা পেয়েছি এই টেক্সটগুলোর মধ্যে দিয়ে, যেখানে লেখা হয়েছে। তাহলে গল্প শোনার প্রবৃত্তি মানুষের বহু পুরনো এবং সহজাত একটি প্রবৃত্তি, এবং এই গল্প ব্যাপারটা আমরা দুটোভাবে পেয়ে এসেছি। এক ধরনের গল্প পেয়ে এসেছি মানুষের মুখ থেকে শুনে সেই গল্প পেয়েছি, তার মধ্যে আমরা রূপকথাকে ফেলতে পারি, তার মধ্যে আমরা গীতিকাকে ফেলতে পারি, এইরকম জোলার গল্পকে ফেলতে পারি, নাপিতের গল্পকে ফেলতে পারি, এরকম বহু গল্পকে আমরা ফেলতে পারি। আচ্ছা, আর অন্যদিকে তেমনি আবার লিখিত সাহিত্যের মধ্যেও আমরা গল্প পেয়েছি। সেই লিখিত সাহিত্যের মধ্যে কি না, রামায়ণ, মহাভারত, বিভিন্ন মঙ্গল কাব্যের যে আখ্যান ভাগগুলো রয়েছে, সেই গল্পগুলো আমরা লিখিত সাহিত্য রূপে পাচ্ছি। এইটা আমরা যদি ধরো দেখি, তাহলে মোটামুটি পঞ্চদশ শতক থেকেই কিন্তু এই একটা ট্রেন্ড তৈরি হয়েছে আমাদের বাংলা ছোট গল্পের যে প্রাক ইতিহাস, সেই প্রাক ইতিহাসটা আমরা এখান থেকে শুরু করতে পারি। এবং এই একই সময়ে বা তার কিছু আগেও হতে পারে যে ইতালির গিওভানি বোকাচ্চো, তিনি 1323 থেকে 1375 এই সময় ডেকামেরন, বোকাচ্চো কী করছেন, ডেকামেরন, ইংল্যান্ডের জিওফ্রে চসার 1340 থেকে 1400-তে ক্যান্টারবেরি টেলস, এবং ফ্রান্সেয়ার রাবেলা তার গার্গতুয়া, এইগুলোর মধ্যে দিয়ে তারা কি করছে, পাশ্চাত্য সাহিত্যের ছোট গল্প কিন্তু তখন তৈরি হচ্ছে। আমাদের এদিকে একরকম ফর্ম, আর ওদের ওখানে আমরা দেখতে পাচ্ছি যে ইতালির বোকাচ্চো, ইংল্যান্ডের চসার এবং ফ্রান্সের রাবেলা, তারা কি করছেন, তারা বিভিন্ন সময় এই ধরো 1323 থেকে শুরু করে 1400 পর্যন্ত এই রকম সময় তারা কি করছে, অলরেডি কিন্তু তারা শর্ট স্টোরিজ বা গল্প লেখার, পাশ্চাত্য সাহিত্যের ছোট গল্প সৃষ্টির পটভূমিটা তারা তৈরি করে নিচ্ছেন। আচ্ছা,
সাইমালটেনিয়াসলি তাহলে দুটো দিক আমরা প্রাচ্যে দেখছি এইরকম আর পাশ্চাত্যে দেখছি এইরকম। এরপরে ধরো সপ্তদশ অষ্টাদশ শতকে এসে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ইংরেজরা যখন তাদের রাজনৈতিক অধিকার তারা লাভ করলো, সেই সময়টা অর্থাৎ অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে তারা মোটামুটি বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে বসে গেলেন। এবং এই সময় তৈরি হলো কি, এই সময়ে তৈরি হলো ছাপাখানা। ছোট গল্প লেখার পেছনে, বাংলা সাহিত্যের ছোট গল্পের পেছনেই এই ছাপাখানার একটা বিরাট বড় ভূমিকা কিন্তু রয়েছে। হঠাৎ করে তোমাদের মনে হতে পারে যে হঠাৎ কেন আমি ছাপাখানার প্রসঙ্গ আনলাম। ইংরেজরা আসার সঙ্গে সঙ্গেই কিন্তু এই ছাপাখানাটা তৈরি হয়েছিল অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে। এই ছাপাখানা হওয়ার ফলে দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস হলো। দুটো কী জিনিস হলো না, একটা হলো জ্ঞান যে কেবলমাত্র সর্বজনলভ্য একটা হলো তা নয়। এই ছাপাখানার ফলে বিভিন্ন বই লেখা হচ্ছে, বিভিন্ন লিফলেট লেখা হচ্ছে, বিভিন্ন প্যামফ্লেট লেখা হচ্ছে, তার মধ্যে দিয়ে এক ধরনের জ্ঞান সেটা বিস্তার লাভ করছে এবং সর্বজনগ্রাহ্যলভ্য হচ্ছে সেই জ্ঞানটা। একদিকে যেমন এটা বিতরণ করছে, অন্যদিকে তেমনি আরেকটা খুব ভাইটাল পয়েন্ট হলো, সেটা হলো যে বাঙালি জনসমাজ নানা বিচিত্র পথে আত্মপ্রকাশে উৎসুক হলো। একদিকে যেমন সেখান থেকে বিভিন্ন ধরনের বই পত্র, বিভিন্ন হিতোপদেশ, নানান ধরনের অনুবাদ, বিভিন্ন ধরনের প্যামফ্লেট, বিভিন্ন ধরনের লিফলেট ইত্যাদি বিতরণ হতে শুরু করলো এবং এই বিতরণগুলো জনগণের মধ্যে ছড়িয়ে পড়লো। ফলে এক ধরনের জ্ঞান সমৃদ্ধি, এক ধরনের সাহিত্যিক সচেতনতা, মনস্কতা এবং একটা কালচার বা একটা সংস্কৃতি তৈরি হচ্ছে। অন্যদিকে তেমনি দেখতে পাচ্ছি যে বাঙালি যে জনসমাজ, সেই বাঙালি জনসমাজ নানা বিচিত্র পথে তার আত্মপ্রকাশেও কিন্তু সেটা তাই উৎসুক হয়ে উঠল। এই আত্মপ্রকাশের তাগিদেই আত্মপ্রকাশ করলো বিভিন্ন পত্রপত্রিকা। এই সময় থেকেই আমরা দেখতে পাচ্ছি এই যে আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, এই যে আত্মপ্রকাশের যে একটা তাগিদ, এই আত্মপ্রকাশের তাগিদ থেকে বা আত্মপ্রকাশের ওই প্রেরণা থেকেই কিন্তু আত্মপ্রকাশ করলো বিভিন্ন পত্র পত্রিকা ইত্যাদি। আচ্ছা, বাংলা এবং এই পত্রপত্রিকার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা গদ্যও কিন্তু বাংলা গদ্যের একটা বিকাশ ঘটলো। সেই বিকাশটা তোমরা তো এর আগে বাংলা গদ্যের ইতিহাস পড়েছো। সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই উইলিয়াম কেরি থেকে শুরু করে, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার থেকে শুরু করে, রামরাম বসু থেকে শুরু করে, তারপরে আমরা বাংলা গদ্যকে আরও ভূদেব মুখোপাধ্যায়, অক্ষয় কুমার দত্ত, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাংলা গদ্য কিন্তু ধীরে 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 টলমলো পায়ে দাঁড়াতে দাঁড়াতে সে কিন্তু একটা শক্তপোক্ত জমির উপর নিজে দাঁড়িয়ে পড়ল। অর্থাৎ বাংলা সাহিত্যে বিকাশের ধারায় বাংলা গদ্য কিন্তু তার একটা নিজস্ব স্বতন্ত্র ধারা তৈরি করে নিল। তারপরে না এই করার পরে তোমার ছাপাখানা প্রতিষ্ঠা করার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলা গদ্যের একটা মানে হৈ হৈ করে একদম বলিষ্ঠ আত্মপ্রকাশ ঘটলো। এবং তার সাথে সাথে কি জন্ম নিল? তার সাথে সাথে জন্ম নিল কি? উপন্যাস। উপন্যাস বাংলা সাহিত্যের একটা বাংলা গদ্যের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে রইল এবং ধীরে ধীরে উপন্যাস তার এটা একটা সাহিত্যিক রূপরীতি বা সাহিত্যিক জনার বলতে যেটা বোঝায় সেই সাহিত্যিক জনা, সে উপন্যাস জন্ম নিল। আচ্ছা, উপন্যাস কি করছে না, উপন্যাস মানুষের বাস্তব জীবনের কথা বলছে। উপন্যাস মানুষের জীবনকে জড়িয়েই কিন্তু তার আত্মপ্রকাশ ঘটে। মানুষের যে দৈনন্দিন জীবন, মানুষের চাহিদা, চাওয়া পাওয়া, তার আবেগ, এই সব কিছু মিলিয়েই একটা জীবনের পূর্ণাঙ্গ রূপ ধরা থাকে কিন্তু উপন্যাসে। কেমন? ফলে উপন্যাসের কলেবর সুবৃহৎ হয়ে থাকে। ফলে হচ্ছে কি, উপন্যাস তৈরি হচ্ছে, উপন্যাসের মধ্যে মানুষের বাস্তব জীবন কথা উঠে আসছে এবং তার ফলে কি হচ্ছে, এক ধরনের সাহিত্যে এক ধরনের নতুনত্বের স্বাদ আমরা পাচ্ছি। বাংলা গদ্য তার যে চেহারা নিয়ে ধরা পড়লো, সেই গদ্যের মধ্যে একটা নতুনত্বের ছোঁয়া লাগলো। যে মুহূর্তে গদ্য থেকে তৈরি হচ্ছে তার নিজস্ব সাহিত্যিক একটা সংরূপ বা সংগীতি, সেটা হচ্ছে কি নভেল বা উপন্যাস। এই উপন্যাসের
এতদিন ধরে যে রূপকথা বা প্রাচীন গল্প কথা আমরা শুনে আসছিলাম, সেই গল্প কথা বা সেই প্রাচীন রূপকথায় যে ধরনের স্বাদ, যে ধরনের আবেগ আমরা পাচ্ছিলাম, উপন্যাসে কিন্তু আমরা একেবারে ভিন্ন একটা নতুন ধরনের পেলাম, স্বাদ পেলাম। ফলে হলো কি যে বাংলা উপন্যাসের যে পাঠক সমাজ, সেই পাঠক সমাজ আনন্দ এবং বিস্ময়ে আবাহন জানালেন এই উপন্যাসকে। কেমন একটা নতুন সাহিত্য শাখা তৈরি হলো, ফলে মানুষ সেই সাহিত্য শাখাকে সাদরে গ্রহণ করলেন। মানুষ উপন্যাস পড়ছে, উপন্যাসের মধ্যে দিয়ে সে সাহিত্যিক শাখার, বাংলা সাহিত্যের শাখার একটা নতুন দিক তার চেতনায় উন্মোচিত হচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে বাংলা গদ্যের হাত ধরে বাংলা সাহিত্য যেন একটা তার স্ট্রাকচার বা একটা তার পরিকাঠামো তৈরি করে নিচ্ছে। এবার উপন্যাস তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই যেটা হয় যে উপন্যাসকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গেল। একদিকে যেমন তার স্ট্রাকচার বা তার পরিকাঠামো নিয়ে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, অন্যদিকে তেমনি তার বিষয়বস্তু নিয়ে, তার কন্টেন্ট নিয়েও কিন্তু পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গেল। অর্থাৎ নির্মাণের মধ্যে দিয়েই কিন্তু সেই নির্মাণকে অগ্রাহ্য, সেই নির্মাণকে করে দিয়ে, ধ্বংস করে দিয়ে সেখান থেকে পুনর্নির্মাণের একটা প্রয়াস তৈরি হচ্ছে। ফলে ধীরে 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 একটা আধুনিক সাহিত্যের দিকে কিন্তু বাংলা সাহিত্য এগিয়ে যেতে শুরু করলো। আচ্ছা, ফলে হচ্ছে কি উপন্যাসকে ঘিরে পরীক্ষা নিরীক্ষা শুরু হলো। রচিত হচ্ছে দীর্ঘ উপন্যাস, রচিত হচ্ছে ছোট ছোট উপন্যাস। উপন্যাস মানেই আমরা জানি যে তার কলিবর যথেষ্ট দীর্ঘ, সুবৃহৎ হয়। কারণ উপন্যাস তো জীবনের ক্ষণিক ঘটে যাওয়া কোনো মুহূর্তকে অবলম্বন করে তৈরি হয় না। উপন্যাসের মধ্যে একটা নিটলতা থাকে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পর্যায়ক্রমে জীবনের যে ক্রমবিবর্তন, সেই বিবর্তন সাপেক্ষে উঠে আসে নানা ঘটনা প্রবাহ। সেই ঘটনা প্রবাহের সঙ্গে জড়িত থাকে একাধিক চরিত্র, সেই একাধিক চরিত্রের সঙ্গে মূল কাহিনীর সঙ্গে একাধিক উপকাহিনী। ধীরে ধীরে এরকমভাবে দেখা যায় যে উপন্যাস তার কলেবর সুবৃহৎ বিস্তৃত করছে, এবং যতই পরিণতির দিকে যেতে থাকে ততই ধীরে 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 দেখা যায় যে সেই লাটাইয়ে সুতো বা গুটোনোর মতন, ঘুড়ি নামানোর মতন সেটাকে গুটোতে গুটোতে দেখা যায় যে প্রত্যেকটা ঘটনাই কীরকমভাবে মূল ঘটনা স্রোতের সাথে বা ঘটনা প্রবাহের সঙ্গে তারা লগ্ন হয়ে থাকে, এবং শেষকালে আমরা একটা সেই মিলনান্ত হোক বা বিয়োগান্তক হোক, একটা বিয়োগান্তই হোক, একটা পরিণতির দিকে এগিয়ে যায়। ফলে এই যে একটা সুবৃহৎ জার্নি, লাইফের যে একটা জার্নি, একটা যে সুবৃহৎ যাত্রাপথ, এই যাত্রাপথটাকে নিয়েই তো উপন্যাস তৈরি হয়। ফলে উপন্যাস কখনো খুব ছোট হতে পারে না, বা উপন্যাস কখনো জীবনের চলকে ওঠা একটা মুহূর্তকে নিয়ে বা জীবনের এক কুচি আনন্দ, এক কুচি দুঃখকে নিয়ে সেটা কিন্তু লেখা হয় না। সেখানে জীবনের একটা পূর্ণাঙ্গ নিটলতা কিন্তু দেখা যায়। ফলে যাই হোক না কেন, উপন্যাসের স্ট্রাকচার নিয়ে, উপন্যাসের ফর্ম নিয়ে একটা নিরীক্ষা যখন শুরু হলো, তখন দেখা গেল যেমন সুবৃহৎ উপন্যাস তৈরি হচ্ছে, তেমনি আবার ছোট ছোট উপন্যাসও তৈরি হচ্ছে। এই যে ছোট ছোট উপন্যাস, এই ছোট ছোট উপন্যাসের নাম বলা হলো নভেলা। এই ছোট ছোট উপন্যাসকে ইংরেজিতে বলা হলো নভেলা। এবং এই যে নভেলা, এই যে ছোট ছোট উপন্যাস, সেগুলো সেই সময় ওই বিভিন্ন প্রেস থেকে বেরোনো পত্রপত্রিকায় কিন্তু সেগুলো প্রকাশিত হতে আরম্ভ করলো। এই ছোট্ট উপন্যাসগুলোকে প্রকাশিত হতে আরম্ভ করলো এবং তারা সংকলিত হলো, এবং টুকরো টুকরো কাহিনী এই হিসেবে তাদেরকে সংকলন করে সেগুলো প্রকাশিত হচ্ছে। এই যে ছোট উপন্যাস যেগুলোকে নভেলা বলছি, বাংলায় সেগুলোকে বলা হলো কি চূর্ণক। জয়দীর্ঘ নয় রেফ ক। এই যে ছোট উপন্যাস, এখন বলতেই পারো যে ছোট উপন্যাসটা আবার কি, অর্থাৎ আয়তনের দিক থেকে ছোট, আয়তনের দিক থেকে যে ছোট ছোট উপন্যাসগুলো, এই ছোট উপন্যাসগুলো বিভিন্ন পত্রপত্রিকায় সংকলিত হতে লাগলো এবং প্রকাশিত হতে লাগলো। বাংলায় এদেরকে বলা হলো কি, নাম দেয়া হলো কি চূর্ণক। আচ্ছা, উদাহরণ একটুখানি তোমাদের উদাহরণ দিয়ে দেখো, এই চূর্ণকের উদাহরণ কিরকম হয়। এই যে
যেমন দেখো সমাচার দর্পণ পত্রিকাতে চূর্ণকের একটা উদাহরণ। অতি নিবিড় অন্ধকার রাত্রিতে এক ব্যক্তি অন্ধ কলসি ঘাড়ে করত মশাল লইয়া যাইতেছিল। পরে এক ব্যক্তি দৌড়িতেই তাহার নিকটস্থ হইয়া মশাল দেখিয়া আশ্চর্য বোধে কহিল যে, হে অন্ধ, মশালেতে তোমার কি উপকার হইতেছে? তোমার নিকটে দিবা রাত্রি তুল্য। কারণ অন্ধ তো। অন্ধ কহিল যে, আমি আপনার নিমিত্ত মশাল ধরি নাই, কিন্তু আমি আপনার নিমিত্ত মশাল ধরি নাই, কিন্তু তোমার মতো পাগল ব্যক্তিরা আমাকে ধাক্কা মারিয়া কলসিটা না ভাঙে এ নিমিত্ত। ছোট্ট, টোটাল বোধহয় 6 লাইনের। এগুলোকে বলা হয় কি? চূর্ণক। এগুলোকেই বলছে যে ছোট ছোট উপন্যাস আর কি। আবার দেখো আরেকটা, কেহ আপন সখাকে প্রাতঃকালে নিদ্রিত দেখিয়া কহিলেন, বন্ধ, তুমি কি নিদ্রিত আছো? শয্যাস্থ ব্যক্তি কহিলেন, কেন? সখা প্রার্থনা করিলেন, আমার একটা টাকার প্রয়োজন আছে, যদি তুমি জাগ্রত থাকো তবে উঠিয়া আমায় তাহা কর্য দিলে ভালো হয়। সে কহিল, তবে আমি ঘুমুচ্ছি। এইরকম এই দ্বিতীয়টা যেমন বিবিধার্থ সংগ্রহ যে পত্রিকা, সেই পত্রিকা থেকে নেওয়া হয়েছে। তারপরে দেখো উপদেশ পত্রিকাতে আর একটা চূর্ণকের উদাহরণ। কোনোদিন এক রাজা অশ্বে চড়িয়া আপনার এক অশ্বারূঢ় দাসকে লইয়া উদ্যানে বেড়াইতে গেলে দেখিলেন কিঞ্চিত দূরে 2 মনুষ্য তাহাকে আসিতে দেখিয়া ঝোপের মধ্যে লুকাইয়া যায়। তাহাতে তিনি আপন দাসকে কহিলেন, তুমি শীঘ্র গিয়া ওই লোকদিগকে ধরিয়া আমার কাছে আনো। তাহাতে সে গিয়া অবিলম্বে 2 জন ভিক্ষুককে আনিলে রাজা তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমরা কেন লুকাইতে গিয়াছিলে? তাহারা উত্তর করিল, আমরা আপনার সাক্ষাতে ভীত হইয়াছিলাম। এইরূপ উত্তর শ্রবণে রাজা ক্রুদ্ধ হইয়া চাবুকে ভয়ানক রূপে প্রহার করিয়া কহিলেন, আমাকে ভয় করা তোমাদের অনুচিত, প্রেম করা উচিত। ঠিক আছে? এইরকমভাবে এই যে চূর্ণক, এই চূর্ণকগুলো কিন্তু সেই সময় বহু পত্রপত্রিকার এরকমভাবে প্রকাশিত হতে লাগলো। যেমন দেখো বঙ্গমিহিরে বেরিয়েছিল, জনৈকা ভদ্রমহিলা দূরদেশে যাত্রাকালীন তাহার 3টি পুত্র হইতে মাতৃভক্তি প্রদর্শন উপঢৌকন পাইয়াছিলেন। প্রথম পুত্র এক অতি সুন্দর শ্বেত প্রস্তর ফলকে তাহার নাম খোদিত করিয়া তাহাকে অর্পণ করিলেন। দ্বিতীয়টি অতি পরিপাটি এক ছড়া কুসুম হার দিলেন। অবশেষে তৃতীয় পুত্রটি মাথার সম্মুখে উপস্থিত হইয়া বলিলেন, মাতো, আমার প্রস্তর ফলক নাই এবং পুষ্পদামও নাই যে আপনাকে অর্পণ করি, কিন্তু আমার অন্তঃকরণে আপনার নাম খোদিত রহিয়াছে। কেমন? এই আমি তোমাদেরকে ছোট ছোট কয়েকটা পড়ে শোনালাম, চূর্ণক পড়ে শোনালাম। তাহলে এই ছোট ছোট চূর্ণকগুলো তখন কোথায় বেরোচ্ছে না? বিভিন্ন পত্রপত্রিকাতে। অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকেই, অর্থাৎ যে সময় থেকে প্রেস বা প্রকাশনা সংস্থাগুলো তৈরি হচ্ছে বা মুদ্রণ যন্ত্র, ছাপাখানা তৈরি হচ্ছে, তখন থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পত্রপত্রিকায় এই ছোট ছোট গল্প বা চূর্ণক আমরা দেখছি। এই চূর্ণকগুলো দেখলে কিন্তু এই চূর্ণকের যে স্পেসিমেনগুলো পড়লাম, এই কারণে পরবর্তীকালে যখন আমরা বনফুল পড়ব, বনফুলের ছোট গল্পগুলোকে কিন্তু এই ধরনের চূর্ণক বলে অনেক সময় মনে হয়। একেবারে 3 লাইন, 2 লাইন, 4 লাইনে এক একটা গল্প, কিন্তু সেই গল্পগুলো অসাধারণভাবে ছোট গল্প হয়ে ওঠে। আচ্ছা, এইবার ছোট গল্পের, তাহলে ছোট গল্পের উৎস সন্ধান করতে গিয়ে এক ধরনের যেমন চূর্ণক আমরা পেলাম, এর মধ্যে ছোট গল্পের কিছু কিছু মানে লক্ষণ আমরা পেয়েছি। তেমনি আরেক ধরনের সাহিত্যিক আরেকটা শাখার সঙ্গে আমাদের আলাপ হলো, এদেরকে নাম দেওয়া হলো আখ্যানক।
এদেরকে বলা হলো কি আখ্যানক। হিতোপদেশ বলো, পঞ্চতন্ত্র কথামুখম বলো, আরব্য রজনী বলো, যে কাহিনী সেই কাহিনীগুলোকে আমরা কি বলি? আখ্যানক। ঈশব ফেবলসের যে ঈশব ফেবলসের বা ঈশবের যে কাহিনীগুলো, নীতিকথা ইত্যাদি কাহিনীগুলো রয়েছে, পঞ্চতন্ত্রের যে কাহিনীগুলো রয়েছে, অথবা আরব্য রজনীর যে পারস্য উপাখ্যানগুলো রয়েছে, এগুলোকে একসঙ্গে বলা হয় আখ্যানক। ঊনবিংশ শতকে নানান ধরনের আখ্যান বা উপাখ্যান নীতিগল্প তৈরি হয়ে গেছিলো, এগুলো ঊনবিংশ শতকে। এই যে আখ্যান, যে দ্বিতীয় স্টেপ, চূর্ণক ছাড়া আমরা আখ্যানের দেখা পাচ্ছি, এই আখ্যানকে আমরা 4টে ভাগে ভাগ করব। এই আখ্যানের 4টে ভাগ হচ্ছে, প্রথমটা হচ্ছে হিতোপদেশ। যেই হিত উপদেশ অর্থাৎ সৎ উপদেশ, এখানে বিভিন্ন ধরনের নীতি কথা বলা হচ্ছে যেগুলো তোমরা জানো যে হিতোপদেশ কাকে বলে। যেমন পঞ্চতন্ত্র, হিতোপদেশ, পঞ্চতন্ত্র, এগুলো সবই সংস্কৃততে লেখা এবং সংস্কৃত থেকে সেগুলোকে অনুবাদ করা হয়েছে। এগুলো সবই মোটামুটি আমরা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হবার পর, অর্থাৎ উইলিয়াম কেরি, মার্চম্যান, রামরাম বসু, গোলকনাথ শর্মা, এই যে মানুষ পণ্ডিত ব্যক্তিজন রয়েছেন, তারাই এক এক করে এগুলোকে অনুবাদ করেছেন এবং অনুবাদ করে এইটা একটা আখ্যানের একটা ধারা। সেই ধারাটা হচ্ছে হিতোপদেশ, পঞ্চতন্ত্র কথা, যেগুলো সংস্কৃত আখ্যান থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি? আরব্য উপন্যাস, যেখানে আমরা আরব্য উপন্যাসের গল্পগুলো পাচ্ছি। 3 নম্বর হচ্ছে খ্রিশ্চান মিশনারিদের দ্বারা লিখিত গল্প, খ্রিশ্চান মিশনারিদের দ্বারা লিখিত গল্প। আর 4 নম্বর হচ্ছে অবাস্তব পটভূমি বর্জিত মৌলিক গল্প। তাহলে আখ্যান যে ইয়েটা পেলাম আমরা, আখ্যান যে পর্যায়টা পেলাম, শাখাটাকে পেলাম, তাকে আমি 4টে ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে হিতোপদেশ, পঞ্চতন্ত্র, এই নীতিমূলক কথা। আচ্ছা, একটা হচ্ছে আরব্য উপন্যাস, একটা হচ্ছে ইংরেজদের দ্বারা, খ্রিস্টান মিশনারিদের দ্বারা লিখিত গল্প, আর একটা হচ্ছে অবাস্তব পটভূমি বর্জিত মৌলিক গল্প। তাহলে প্রথমটা আমরা বলি যে হিতোপদেশ, পঞ্চতন্ত্র। আখ্যানকের যে এই যে আখ্যান বা আখ্যানক যেগুলোকে বলছি, আখ্যানকের আদি উৎস হচ্ছে ভারতীয় গল্পলোক। এই ভারতীয় গল্পলোক শুধুই যে পঞ্চতন্ত্র, শুধুই যে হিতোপদেশ বা বৌদ্ধ জাতক, তা কিন্তু নয়। জাতকের গল্প আমরা পেয়েছি, পঞ্চতন্ত্রের গল্প পেয়েছি, হিতোপদেশের গল্প পেয়েছি। এছাড়াও গুণাঢ্যের বৃহৎ কথা, ক্ষেমেন্দ্রের বৃহৎ কথা মঞ্জুরি, সোমদেবের কথা শরীর সাগর, এগুলো আমরা ওই অষ্টাদশ ঊনবিংশ শতকের যে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে যে অনুদিত গ্রন্থগুলো বেরিয়েছে, সেই অনুবাদ গ্রন্থগুলোর মধ্যেই আমরা এগুলো পেয়েছি। কথা শরীর সাগর, বৃহৎ কথা মঞ্জুরি, বৃহৎ কথা ইত্যাদি। আচ্ছা, এখান থেকে গল্পগুলো, এবং ফলে হয়েছে কি, এইখান থেকে সেই গল্পগুলো ছড়িয়ে গেছে নানা দেশে বিদেশে। ছাপা বাংলায় ছাপা বাংলায় এই গল্পগুলো বা এই আখ্যানকের প্রবাহ শুরু হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের থেকেই। এবং সেখানে কে রয়েছেন? ফোর্ট উইলিয়াম কলেজকে যদি আমরা ধরি, সেই ফোর্ট উইলিয়াম কলেজে রয়েছেন কে? উইলিয়াম কেরি। 1812-তে উইলিয়াম কেরি প্রথম কি লিখলেন? কেরি লিখলেন ইতিহাসমালা। 1812-তে তিনি লিখলেন ইতিহাসমালা। এই নামটা হয়তো ইতিহাস, কিন্তু এই ইতিহাসমালা মূলত বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত গল্পের সংকলন। আচ্ছা, তারপরে গোলকনাথ শর্মা কি করলেন? 1801-এ গোলকনাথ শর্মা হিতোপদেশ অনুবাদ করলেন, 1801-এ। আচ্ছা, 1812-তে কে হচ্ছে না, 1812-তে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এই হিতোপদেশের পুনরায় অনুবাদ করলেন। 1801-এ অনুবাদ করলেন গোলকনাথ বসু, 1812-তে অনুবাদ করলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার হিতোপদেশের। 1808-এ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার 32 সিংহাসন অনুবাদ করছেন। 32 সিংহাসনে গল্প তোমরা জানো, 32 সিংহাসন সংস্কৃত থেকে অনুবাদ করছেন। 1805 তারপরে হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার আবার প্রবোধচন্দ্রিকা, তার প্রবোধচন্দ্রিকা বেরোচ্ছে। এই প্রবোধচন্দ্রিকার মধ্যেও বহু আখ্যান তিনি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে সেখানে সংকলন করছেন। হরপ্রসাদ রায় পুরুষ পরীক্ষা অনুবাদ করছেন, এটাও গল্প সংকলন। আর 1845-এ আমরা দেখতে পাচ্ছি বেতাল পঞ্চবিংশতি অনুবাদ করছেন কে?
বিদ্যাসাগর মহাশয়। সবই কিন্তু এগুলো সংকলিত গ্রন্থ, বিভিন্ন জায়গা থেকে আহৃত, এবং কিছু অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি সংস্কৃত থেকে অনুদিত গল্প এখানে সংকলিত হয়েছে। কিন্তু একটা ট্রেন্ড বা একটা প্রবাহ আমরা দেখতে পাচ্ছি যে ফোর্ট উইলিয়াম কলেজ বা ওই ইংরেজরা আসার পর, ইংরেজ খ্রিশ্চান মিশনারিরা আসার পর থেকে একটা ট্রেন্ড বা একটা প্রবণতা তো কিন্তু তৈরি হয়েছে গল্প বলা বা গল্পকে সংকলন করা বা সেই গল্প প্রকাশিত হওয়া এবং জনগণের মধ্যে সেগুলো বিস্তার লাভ করা। এর মধ্যে তো আমরা জানি যে 32 সিংহাসন অর্থাৎ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের 32 সিংহাসন এবং বিদ্যাসাগর মহাশয়ের বেতাল পঞ্চবিংশতি, এগুলো এই দুটো, বিশেষ করে এই দুটো গ্রন্থের রস, মানে গল্প রস বলতে যেটা বোঝায়, সেই গল্প রস কিন্তু বাঙালিরা প্রথম আস্বাদন করছে এই দুটো 32 সিংহাসন এবং বেতাল পঞ্চবিংশতির মধ্যে দিয়ে। তো এইটা গেল হিতোপদেশ পঞ্চতন্ত্র, এইটার একটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, 2 নম্বরে আমরা দিয়েছিলাম আরব্য উপন্যাস। আচ্ছা, এই আরব্য উপন্যাসটা প্র্যাকটিক্যালি কি না, আরেক রঙিন স্বপ্ন লোক বাঙালিকে আকৃষ্ট করেছিল। একটা স্বপ্ন, তুমি যদি আরব্য রজনীর গল্পগুলো পড়ো তাহলে দেখবে আরব্য রজনীর গল্পগুলো হলো মরুভূমির পটভূমিতে লেখা প্রেমের কথন, প্রেমের ভাষ্য সেখানে লিখিত হয়েছে, মানে প্রায় উপন্যাসের আকারেই, আরব্য উপন্যাসের আকারেই লেখা। বাঙালিকে আকৃষ্ট করেছিল পারস্য দেশের গল্পকোষ। আরব্য রজনী যদিও শিশু পাঠ্য নয়, এটা কাহিনী নয়, এটা উপভোগ্য কথাও নয়, কিন্তু এই হলো মানুষের অপূর্ণ, এর মধ্যে মূলত আমরা দেখতে পাচ্ছি যে মানুষের অপূর্ণ কামনা, বাসনা, অতৃপ্ত বাসনা, প্রেম, আনন্দের বিস্তার এই গল্পগুলোর মধ্যে রয়েছে। মানে জীবনের আরেকটা ভাষ্য, আরেকটা দিক, যেই দিকের প্রতি মানুষের একটা প্রবণতা থাকে, সেই ভালোবাসা, সেই প্রেম, সেই নারী পুরুষের যে আশঙ্গলিপ্সা, তাদের পারস্পরিক মিলন, এই সব কিছুর মধ্যে, এবং অবশ্যই সেখানে আদি রসের প্রাচুর্য লক্ষ্য করা যায়। এই সব কিছু নিয়েই এটা বাঙালি জীবনকে বা বাঙালি যে সাহিত্য রসিক যে পাঠক মণ্ডলীকে আরেক ধরনের উপন্যাস পাঠ বা গল্প পাঠের আনন্দ দিল। হ্যাঁ, যেমন লায়লা মজনুর গল্প, শিরিন ফারহাদের গল্প, আলিবাবা 40 চোরের গল্প আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, এইবারে আসি আমরা তৃতীয় প্রসঙ্গ, যেখানে আমরা বলছি যে খ্রিশ্চান মিশনারিদের মানে লেখা গল্প। এই প্রসঙ্গে তৃতীয় ধারার আখ্যানক আসছে ইংরেজি থেকে। প্রথমত যে আমরা দেখতে পাচ্ছি যে 16 শতকে ইংরেজিতে বাইবেলের অনুবাদ হচ্ছে। 16 শতকে ইংরেজিতে বাইবেলের অনুবাদ হলেও বাংলায় কিন্তু বাইবেলের কোনো রকম অনুবাদ আমরা তখন দেখিনি। আসলে 16 শতকে তেমনভাবে বাংলা গদ্য তো গড়ে ওঠেনি। আমরা দেখেছি যে অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে বা 19বিংশ শতকের প্রথম ভাগ থেকেই ধীরে 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 বাংলা গদ্য তার একটা অবয়ব পাচ্ছে, তার একটা রূপ পাচ্ছে, তার একটা স্ট্রাকচার পাচ্ছে। সুতরাং সেই সময় ইংরেজিতে বাইবেলের অনুবাদ হলেও বাংলায় কিন্তু বাইবেলের অনুবাদ গড়ে ওঠেনি। তবে 19বিংশ শতকের লংয়ের ক্যাটালগ থেকে পাওয়া যাচ্ছে যে 1803-এ লংয়ের একটা ক্যাটালগ করেছিলেন, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1803-এ ঈশপের গল্প করছেন, অনুবাদ করে সংকলন করছেন তারিণী চরণ মিত্র। 1824-এ ছোট হেনরি লিখছেন মিসেস শিরাউট। 1848-এ রাজদূত ও সরলতার পুরস্কার এরকম একটা লেখা হচ্ছে। 1851-তে হচ্ছে নিগ্রো সার্ভেন্ট। 1855-তে সদাচার দীপক, রবিনসন ক্রুশো, এইরকম ধরনের আমরা দেখতে পাচ্ছি যে গল্প লিখিত হচ্ছে। 1818 সালে দিগদর্শন পত্রিকা, খুব প্রচলিত এবং অত্যন্ত নামী একটি পত্রিকা, দিগদর্শন পত্রিকায় প্রায়ই নীতিমূলক গল্প ছাপা হতো, নীতিকথামূলক গল্প ছাপা হতো। 1819-এ একটি খ্রিস্টীয় মিশনারি পত্রিকায় প্রথম সংখ্যায় দেখা গেল বালককালে শিক্ষার গুণ নামে একটি উপাখ্যান প্রকাশিত হচ্ছে। কিসে না 1819-এ খ্রিস্টীয় মিশনারি পত্রিকাতে। নাম কি?
বালককালে শিক্ষার গুণ নামে একটি উপাখ্যান, কিন্তু এটা উপাখ্যান বেরোচ্ছে। পরের বছর দস্যুবৃত্তি নামে আরেকটি গল্প সেখানে ছাপা হচ্ছে। বিবিধার্থ সংগ্রহে আমরা দেখতে পাচ্ছি শেক্সপিয়ারের দ্য মার্চেন্ট অফ ভেনিসের গল্পটা সেখানে বাংলায় প্রকাশিত হচ্ছে। এই সময় বিভিন্ন পত্রপত্রিকায় যে প্রবণতাটা দেখা গেল, যে ধীরে ধীরে ইংরেজি বা বিদেশি গল্পের অনুবাদ হতে শুরু করলো। কেমন বিদেশি বা ইংরেজি গল্পের অনুবাদ আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এক সেকেন্ড একটু দাঁড়াও। আচ্ছা, এই যে ছোট ছোট গল্প যেগুলোকে আমি একদম প্রথমে বললাম যে উপনিবেশিক ঊনবিংশ শতকে লংয়ের একটা ক্যাটালগ থেকে আমরা এই তারিণীচরণ মিত্র, মিসেস শিরাউড, তারপরে নিগ্রো সার্ভেন্ট, সদাচার দীপক, এই যে ছোট ছোট গল্পগুলো পাচ্ছি, এগুলোকে বলা হতো কি ট্র্যাক্ট। টয়রফলা আকার কয় টয়, এগুলোকে বলা হতো ট্র্যাক্ট। কেমন, হ্যাঁ, ট্র্যাক্টই বলা হয়। যেমন ইসপসের কাহিনী, ইসপ ফেবলসের কাহিনী, ঐতিহাসিক বিভিন্ন ইংল্যান্ডের ঐতিহাসিক কাহিনী, ইউরোপের অন্যান্য দেশ থেকে সংগৃহীত বিভিন্ন গল্প, এগুলোকে বলা হতো কি ট্র্যাক্ট। আমরা যেমন প্রথমটা পড়েছিলাম একদম প্রথমেই আমরা যেগুলোকে বলেছি চূর্ণক, ঠিক তেমনি এইটাকে বলা হচ্ছে ট্র্যাক্ট। আচ্ছা, এইটা হচ্ছে খ্রিশ্চান মিশনারিদের, অর্থাৎ এই সময় আমরা ঊনবিংশ শতকে আমরা দেখতে পাচ্ছি যে খ্রিশ্চান মিশনারিরা এরকম ট্র্যাক্ট বিভিন্ন পত্রপত্রিকায় বার করছেন, এবং তার পাশাপাশি বিভিন্ন বিদেশি গল্প সেগুলোকে অনুবাদ করেও কিন্তু পত্রিকাতে ছাপা হচ্ছে। এটাও আরেকটা প্রবণতা। অর্থাৎ বাংলা ছোট গল্পের উৎসমুখটা খুঁজতে গেলে আমরা কোনো একটা নির্দিষ্ট উৎসকে ধরে কিন্তু এগোতে পারবো না। অনেক কিছুই এর পেছনে ছিল, যেমন চূর্ণক ছিল, যেমন আখ্যানক রয়েছে। এই আখ্যানকগুলোই আমরা এখন পড়ছি। আচ্ছা, চতুর্থটা কি? চতুর্থ শ্রেণীতে যেটা আমরা দেখেছি যে সেটা হচ্ছে অবাস্তব পটভূমি বর্জিত মৌলিক গল্প। চতুর্থ শ্রেণীতে বাংলাদেশেরই লোক প্রচলিত যে গল্প তার লিখিত রূপ পাওয়া যায়, অর্থাৎ যেগুলোকে আমরা বলি ফোক টেলস। মানুষের মুখে মুখে যে গল্পগুলো লৌকিকভাবে প্রচলিত আছে, এরকম তো বহু গল্প আমাদের এখানে পাওয়া যায়। সেই চাঁদের বুড়ির গল্প পাওয়া যায়, দত্তিদানা, ভূত প্রেত, ব্যঙ্গমীর গল্প পাওয়া যায়। এইরকম বহু গল্প আমাদের সেই সময় প্রচলিত ছিল গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়। তো এই চতুর্থ শ্রেণীতে আমরা দেখতে পাবো বাংলাদেশের যে লোক প্রচলিত গল্প লিখিত রূপ পাওয়া যাচ্ছে সেইটাকে এরা ধরছে। মৃত্যুঞ্জয় প্রথমেই বলেছিলাম যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের যে প্রবোধ চন্দ্রিকা, এই প্রবোধ চন্দ্রিকার মধ্যে কিন্তু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তখনকার দিনে বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত যে উপাখ্যান, বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত যে গল্প, তার গল্পের একটা সংগ্রহ বা সংকলন হচ্ছে তার প্রবোধ চন্দ্রিকায়। এই ধরনের বহু লোকপ্রিয় গল্পের হদিশ সেখানে পাওয়া যায়। তাছাড়া ধরো রামকৃষ্ণ পরমহংসদেবের যে কথামৃত, রামকৃষ্ণ কথামৃত, সেই রামকৃষ্ণ কথামৃততেও কিন্তু আমরা এরকম অনেক গল্পের হদিশ পাই। তাহলে প্রথমটা আমরা একটা উৎসমুখ হিসেবে যদি চূর্ণককে ধরি, দ্বিতীয়টা একটা উৎসমুখ, এখান থেকেও ছোট গল্পের একটা প্রবণতা তৈরি হতে পারে, সেটা হচ্ছে আখ্যানক। আখ্যানকের মধ্যে আমরা 4টে ভাগ করলাম, হিতোপদেশ, পঞ্চতন্ত্র, সংস্কৃত থেকে অনুবাদের একটা ভাগ, আরব্য উপন্যাসের একটা ভাগ, ইংরেজি গল্পের অনুবাদের একটা ভাগ, এবং একেবারে জনপ্রিয় লৌকিক গল্পের আরেকটা ভাগ, এটা। আচ্ছা, তারপরে আরেকটা দিকও আমরা কিন্তু করতে পারি, চিন্তা ভাবনা করতে পারি যে এইখান থেকেও কিন্তু ছোট গল্পের একটা উৎস বা ছোট গল্প লেখার বা পড়ার একটা প্রবণতা তৈরি হতে পারে। তারা চল
নকশা। নকশা তোমরা প্রহসন পড়েছো, প্রহসনের মতনই কিন্তু ওই একই সময় লেখা হচ্ছে নকশা। নকশা এবং প্রহসনকে অনেকেই মনে করে এক, কিন্তু অ্যাকচুয়ালি নকশা আর প্রহসন এক নয়। সেটা আমি এখানে বলছি না, কিন্তু নকশা প্র্যাকটিক্যালি একটি কাহিনীর কাঠামো। নকশা হচ্ছে একটা পরিকাঠামো বা একটা স্ট্রাকচার, তার মধ্যে একটা কাহিনীর আভাস থাকে, কিন্তু সেই কাহিনীর মধ্যে কোনো পূর্ণতা থাকে না। উপন্যাসের মধ্যে কাহিনীর যেমন একটা পূর্ণতা থাকে, ছোট গল্পের মধ্যেও আমরা ছোট গল্প, তোমাদের তো আর নতুন করে বলার কিছু নেই ছোট গল্প কাকে বলে, তোমরা যথেষ্ট ভালো করে জানো যে ছোট গল্পের মধ্যে কিন্তু জীবনের পূর্ণতার কোনো আস্বাদ থাকে না, বা জীবনের পূর্ণতা সেখানে কোনো প্রবাহ আমরা দেখতে পাই না। সেটা দেখা যায় উপন্যাসে। ছোট গল্পগুলো মুহূর্তের, ক্ষণিকের, কেমন একটা নির্দিষ্ট সময়ের, কয়েকটা দিনের বা একটা বেলার একটা ঘটনাকে কেন্দ্র করে বা একটা চরিত্রকে কেন্দ্র করে ছোট গল্প তৈরি হয়ে ওঠে। ঠিক তেমনি যেমন ধরো বিভূতিভূষণের পুঁই মাচা, একটা চরিত্রকে কেন্দ্র করে নিয়ে একটা ছোট গল্প, কয়েকটা দিনের গল্প, কয়েকটা বছরের গল্প। হারানের নাচ জামাই একটা বেলার গল্প। তেলেনাপোতা আবিষ্কার, কেমন এই ছোট গল্পের মধ্যে তুমি জীবনকে জীবনের যে প্রলম্বিত গতিময়তা তাকে তুমি ছুঁতে পারবে না। ছোট গল্পের মধ্যে দিয়ে তুমি জীবনের একটা মুহূর্তকে, ক্ষণিক একটা মুহূর্তকে তুমি ছুঁয়ে যেতে পারো। তো নকশা তেমনি, যে নকশার মধ্যে কিন্তু প্রলম্বিত জীবনের কোনো দিশা পাওয়া যাচ্ছে না, জীবনের পূর্ণতার স্বাদও সেখানে পাওয়া যায় না, জীবন কথাও পাওয়া যায় না। এই নকশার মধ্যে দিয়ে জীবনের যে নানা অসঙ্গতি, আমাদের জীবনটা তো নানা অসঙ্গতিতে পূর্ণ, প্রহসনের মধ্যেও সেই অসঙ্গতি আসে। জীবনের যে নানা অসঙ্গতির দিক, সেই দিক নির্দেশ করে এবং জীবনকে নানাভাবে দেখার ইচ্ছে প্রকাশ করা হয়। এবং এই লেখার এই যে জীবনের অসঙ্গতিকে দেখা, জীবনকে নানাভাবে দেখার যে ইচ্ছে বা যে প্রবণতা, সেই দেখার ইচ্ছে থেকে বা প্রবণতা থেকেই কিন্তু নকশার জন্ম। ওই ঊনবিংশ শতকে আমরা দেখতে পাচ্ছি বটতলা ছাপাখানা থেকে প্রচুর নকশা বেরোচ্ছে, ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়ের নকশা বেরোচ্ছে। এরকম বহু মানুষের নকশা লেখা, বহু মানুষ নকশা লিখছেন, প্রহসন লিখছেন। এ প্রসঙ্গে আমরা ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের নামটা প্রথমেই করলাম, ভবানীচরণের নকশার কথাটা যেহেতু বহুল প্রচলিত। আচ্ছা, তো সমাচার চন্দ্রিকা পত্রিকা, সমাচার চন্দ্রিকায় এই সময় নানা ধরনের নকশা প্রকাশিত হতো। অভিনব নাটক বৃত্তান্ত এমন একটি নকশা, অভিনব নাটক বৃত্তান্ত এমন একটি নকশা। তাছাড়া নকশার মধ্যে যে প্রথমেই বললাম ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কলকাতা কমলালয়, নববাবু বিলাস, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সংকলিত সংবাদপত্রে সেকালের কথা, 1862-তে প্যারীচাঁদ মিত্রের হুতম প্যাঁচার নকশা, এগুলো তো বাংলা গদ্যের আদি পর্বে। এইগুলোর সাথে আমাদের পরিচয় না হলে আমরা পরবর্তী পর্যায়ে রামমোহন, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ এদের কাউকেই পেতাম না। বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসের প্রাথমিক পর্বে ইটের পরে ইট জুড়ে যে শক্ত গাঁথনি তৈরি করেছিলেন, সেইগুলো কিন্তু এই ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, এই সমস্ত বিদগ্ধ যে জ্ঞানোদ্দীপ্ত লেখকগুলো তারাই করেছিলেন। ফলে এই নকশা জাতীয় লেখার মধ্যে আমরা একটা ছোট গল্পের একটা দেখতে পেলাম, মানে এককুচি একটা আভাস দেখতে পেলাম যে এই নকশার মধ্যে জীবনের পূর্ণতা নেই। নকশার মধ্যে জীবনকে নানা দিক থেকে দেখা, জীবনের অসঙ্গতিকে নানাভাবে দেখার যে প্রবণতা, সেই প্রবণতা থেকেই কিন্তু নকশা লেখার একটা ইচ্ছে বা নকশা তৈরি হচ্ছে। চরিত্র রচনার দিক থেকেও কিন্তু এই সমস্ত নকশা থেকেই আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি যে নতুন গল্প রীতির একটা
আসন্ন চেহারা যেমন আমরা দেখতে পাচ্ছি। এই নকশার মধ্যে বিভিন্ন চরিত্র আসছে, সেই পুলিশ সার্জেন্ট থেকে শুরু করে, মাতাল থেকে শুরু করে, বাবু সম্প্রদায় থেকে শুরু করে, দাসী, বাঁদি, অন্দরমহলের মহিলা, শিক্ষিত মহিলা, অর্থাৎ সমাজে বিভিন্ন যে সামাজিক শ্রেণীবিন্যাস আছে, সেই শ্রেণীর মধ্যে পুলিশ আছে, বাইজি আছে, খ্যামটাওয়ালি আছে, শিক্ষিত ইংরেজি শিক্ষায় শিক্ষিত যুবক আছে। এই বিভিন্ন ধরনের যে মানুষ, সেই মানুষের যে চরিত্র, সেই চরিত্রগুলো কিন্তু এই নকশায় অত্যন্ত বাস্তবসম্মতভাবে একেবারে তারা তাদের মুখের কথা নিয়ে যেন উঠে এসেছে। এই নকশাগুলো পড়লে একেবারে ঊনবিংশ শতকের যে সমাজের যে চালচিত্রটা, সেই সামাজিক চালচিত্রের একটা জীবন্ত চেহারা যেন আমাদের চোখের সামনে ভেসে ওঠে। কেমন ফলে হচ্ছে কি, এই যে চরিত্র, এই যে বাস্তবতা, এই যে আমাদের চারিদিকে ঘটে যাওয়া যে জীবন, সেই জীবনকে নানা ভঙ্গিতে দেখা, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো ধীরে ধীরে আমরা কোথাও দেখো শুরু করেছিলাম রূপকথা থেকে। কেমন রূপকথা দিয়ে, কল্পনা থেকে আমরা ধীরে ধীরে কিভাবে একেবারে বাস্তব জীবনে এসে নামলাম, বাস্তব জীবনের সঙ্গে আমরা সংলগ্ন হয়ে গেলাম, জীবনকে দেখতে চাইছি, জীবনকে অনুভব করতে চাইছি, তার অসঙ্গতিকে দেখতে চাইছি, জীবন থেকে উঠে আসা চরিত্রগুলো, তাদের যে বৈচিত্র্য, তাদের যে স্বভাব বৈচিত্র্য, চারিত্রিক বৈচিত্র্য, তাদের যে শ্রেণী বৈশিষ্ট্য, সেইগুলো কিন্তু এই নকশার মধ্যে প্রবলভাবে উঠে আসছে। অর্থাৎ ঊনবিংশ শতকের যে সমাজ সবথেকে চর্চিত, বিতর্কিত, মানে এখনও বহু বহু মানে ওই রকম জায়গা পড়ে রয়েছে যেখানে এখনও হয়তো ঊনবিংশ শতককে তেমনভাবে চর্চা করা হয়নি বা চর্চা করা যায়নি। এটা একটা প্রায় যুগ সন্ধিক্ষণ বলা যেতে পারে, যে মডার্নাইজ মানে সাহিত্যের আধুনিকতা ধীরে ধীরে প্রবেশ করছে এবং প্রাচীন ধীরে ধীরে হচ্ছে, মানে বিদায় নিচ্ছে। এইরকম একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে জীবনের সব দিক থেকেই এটাকে, সেই ষোড়শ শতককে যেমন সুবর্ণ যুগ বলা হয়, ঠিক তেমনি এই ঊনবিংশ শতকও একটা ওই রকম যুগ, যে জীবনকে বিভিন্নভাবে দেখছি আমরা। তো ফলে হচ্ছে কি, এই নকশার মধ্যে দিয়ে আমরা দেখতে পারবো যে নতুন একটা যে গল্প রীতি তৈরি হতে চলেছে এই চরিত্রগুলো দিয়ে, বলার ভঙ্গি দিয়ে। কোথাও যেন তখন পত্রপত্রিকার মধ্যে দিয়ে প্রকাশিত এই নকশাগুলোর মধ্যে আমরা বুঝতে পারছি যে পরবর্তীকালে একটা নতুন সাহিত্যের জনার তৈরি হতে চলেছে। এটাকে কিন্তু আমরা ছোট গল্প তৈরি হওয়ার একটা প্রেক্ষাপট বলতে পারি, বা একটা তার আগের একটা ধাপ বলতে পারি, যেখান থেকে আমরা বুঝতে পারছি যে আমরা নতুন কিছু পেতে চলেছি। সুতরাং আমরা যতটা আলোচনা করলাম, এই 3 ধরনের লেখার মধ্যে দিয়ে আমরা যে গল্পের ইঙ্গিত পেলাম, ছোট গল্পের যে ইঙ্গিত পেলাম, সেটা হচ্ছে চূর্ণকগুলো যে পড়লাম, সেই চূর্ণকগুলোর মধ্যেও আমরা দেখেছি যে ক্ষণিকের মুহূর্ত, পূর্ণায়ত জীবন নয়। চূর্ণক যে কটা আমি পড়ে শোনালাম, তার মধ্যে ছোট ছোট জীবনের খণ্ড মুহূর্ত ধরা রয়েছে, এবং সেগুলো ক্ষণমুহূর্ত এবং খণ্ড জীবন। ছোট গল্পের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই ক্ষণমুহূর্ত বা খণ্ড জীবন। আচ্ছা, আখ্যানক বা ইংরেজিতে যাকে টেল বা ফেবল বলে, সেখানে আমরা দেখলাম কি, যে কাহিনী জীবনের সেখানে দেখতে পাচ্ছি কাহিনী জীবনের মাঝখান থেকে আরম্ভ হচ্ছে না, কাহিনীর শেষেও কোনো ব্যঞ্জনা থাকছে না। আর 3 নম্বরে দেখতে পাচ্ছি নকশা, সেটা অনেক বেশি জীবনমুখী এবং বাস্তব ধর্মিতার ফলে এই নকশার মধ্যে যেহেতু বাস্তব জীবনটা ভীষণভাবে উঠে আসছে, ফলে তার ভাষার মধ্যে, তার বর্ণনার মধ্যে, তার বিবৃতির মধ্যে, তার চরিত্র চিত্রণের মধ্যে এক ধরনের জীবনমুখী বাস্তবতার চেহারা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে মোটামুটি এই 3টে আজকে, আর প্রথম দিন আর বেশি আমি এগোচ্ছি না। এরপরে আমরা যেটা করাবো নভেলা।
প্রথমেই যেটাকে বলেছিলাম আমরা যে ছোট ছোট উপন্যাস, সেই ছোট ছোট উপন্যাসগুলো কি, এবং সেই চূর্ণক, তারপরে আখ্যানক, তারপরে নকশা, নভেলা, এই 4টে উৎস মুখ থেকে আমরা ধীরে ধীরে কি করে ছোট গল্পের দিকে আসবো, বা ছোট গল্পের যে মূল স্রোত, সেই মূল স্রোতে আমরা প্রবেশ করব। এবং ছোট গল্প নিয়ে আলোচনা করার আগে বলে নেওয়া দরকার, যে আগেই বললাম যে ছোট গল্প কিন্তু নির্দিষ্ট কোনো একটা থেকে ছোট গল্প তৈরি হয়ে গেল এমন নয়। অনেকে বলছেন যে ছোট গল্প, শর্ট স্টোরি বা ছোট গল্প গোটাটাই সেই মপাসার নাম, যে মোপাসার যে শর্ট স্টোরি, সেখান থেকেই প্রায় বাংলা ছোট গল্পের সূচনা হচ্ছে। অ্যালেন পো, অ্যালেন পো ছোট গল্পের মানে শর্ট স্টোরি, সেই ইংরেজি বলো বাংলা বলো, তার ইতিহাস পড়তে গেলে প্রথমেই এডগার অ্যালেন পোকে প্রায় আমরা নমস্কার করে, তাকে স্মরণ করে আমরা ছোট গল্প আলোচনার মধ্যে ঢুকি। এবং অনেকের ধারণা যে শর্ট স্টোরি বা বাংলা ছোট গল্পের রুটটা বা তার শেকড়টা বোধহয় ওই এডগার অ্যালেন পোর যে ছোট গল্প, সেখানেই, সেই জায়গাটা থেকে কোথাও ইংরেজি ছোট গল্পের যে ইতিহাস, সেখানেই কোথাও বোধহয় রুট বা মূলটা প্রথিত রয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি ওরকমভাবে কিছু বলা যায় না। ছোট গল্পটা একটা সাহিত্যিক সংরূপ, যে সাহিত্যিক সংরূপটা তো একদিনে তৈরি হয়নি। যে সাহিত্যিক সংরূপটা তৈরি হওয়ার পেছনে একটা দীর্ঘ ইতিহাস আছে, এবং সেই নির্দিষ্ট ইতিহাসটায় যেমন প্রাচ্য সাহিত্যও রয়েছে, পাশ্চাত্য সাহিত্যের প্রভাবও রয়েছে, কোনোটাকেই অস্বীকার করা যায় না। সুতরাং এই সবগুলোকে নিয়েই কিন্তু ধীরে ধীরে আমাদেরকে এই বাংলা সাহিত্যের যে ছোট গল্প, সেই বাংলা সাহিত্যের ছোট গল্পের উৎস মুখে গিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে। কেমন? আচ্ছা, এইটা হচ্ছে যে ছোট গল্পের, বাংলা সাহিত্যের ছোট গল্পের গতি প্রকৃতি তোমাদেরটা। তো সেক্ষেত্রে আমরা একেবারেই ধরো শুরু করছি বাংলা গদ্য সাহিত্যের যে জন্ম, সেই অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে, বা আরও এগিয়ে যদি আমরা সেই রূপকথার সময় থেকে ধরি, প্রায় 1300, 1400, 1500 শতক থেকে আমরা শুরু করছি। ওই জায়গা থেকে আমরা প্র্যাকটিক্যালি ছোট গল্পের উৎস খোঁজার চেষ্টা করছি। তো এইটা পড়াতে গিয়ে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমরা যত বেশি না ছোট গল্পকারদের ছোট গল্প নিয়ে পড়ব, এটা কিন্তু ছোট গল্পের গতি প্রকৃতি, মানে এটা কিন্তু অনেক, এর ভেতরে অনেক বেশি করে সমাজ চিন্তা, রাজনীতি, ইতিহাস এইগুলো উঠে আসবে। কারণ এই সমাজনীতি, রাজনীতি, সংস্কৃতি, এইগুলোর প্রেক্ষাপটে ছোট গল্প কখন কিভাবে তার গতি বদলেছে, কিভাবে তার স্ট্রাকচার বদলেছে, বিষয়বস্তু বদলেছে, এবং সেই স্রোতে কোন ধরনের ছোট গল্পকাররা এসে সেই স্রোতকে আরও করেছে, মানে বহুগুণিত করেছে, আরও মানে আরও অনেক বেশি গতিবান করে তুলেছে, এইগুলো নিয়েই কিন্তু আমাদের আলোচনা। আচ্ছা, এই প্রসঙ্গে তোমাদের একটু বলি যে তোমাদের তো সময়টা অত্যন্ত কম। বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা ছোট গল্পের গতি প্রকৃতি নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটিতে এই বিষয়ের ওপরে ওরা সব কিছুর বিষয়ের ওপরেই প্রথমেই ওরা কতগুলো টপিক দিয়ে দিচ্ছে। সেই টপিকগুলো ধরেই কিন্তু আমাদের পড়ানো উচিত। সেই কারণে বলছি, আজকে আমি ইন্ট্রোডাকশন দিয়ে ঢুকে পড়লাম পড়ার মধ্যে। এইবার তোমাদের যারা বন্ধুবান্ধব ক্যালকাটা ইউনিভার্সিটিতে রয়েছে, তাদের সঙ্গে একটু যোগাযোগ করে জেনে নাও যে এই মডিউলটাতে ওরা কি কি টপিকস দিয়েছে। সেই টপিকসগুলো যদি আমাকে পাঠিয়ে দিতে পারো, তাহলে আমিও তোমাদের খুব বিস্তৃত করে না বলে আমি সেটাকে ওদের, অন্তত ওরা যেগুলো দিয়েছে সেগুলোকে আগে যদি আমি শেষ করে দিতে পারি, তাহলে খুব সুবিধা হয়। কারণ যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটি প্রশ্ন করবে, স্বভাবতই ওরা যেটা পড়াবে সেই রকম করেই ওরা প্রশ্ন করবে। তাই তোমাদের কাছে বলছি যে বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করে একটুখানি এই বাংলা ছোট গল্পের গতি প্রকৃতির উপরে কী টপিকস দিয়েছে সেটা যদি একটু জোগাড় করতে পারো, জোগাড় করে যদি আমাকে একটু দিয়ে দিতে পারো, তাহলে খুব ভালো হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমি তোমাদের
রুটিনে কোথাও দেখলাম না তোমাদের সঙ্গে আমার কোনো ক্লাস আছে। এইবার রুটিনে থাকুক না থাকুক আমি মোটামুটি চেষ্টা করব ইউটিউবে এগুলোকে পড়িয়ে তোমাদের আপলোড করে দিতে। কারণ গুগল ক্লাসটা ঠিক আছে কিন্তু পরবর্তীকালে যখন তোমরা উত্তর লেখো বা পরবর্তীকালে যখন তোমরা ধরো পড়াটাকে একটুখানি ঝালিয়ে নিতে চাও, এই ইউটিউবটা থাকলে হয় কি পরে তোমরা আবার এটাকে খুলে দেখতে পারো। কিন্তু গুগল ক্লাসরুমে তাৎক্ষণিকভাবে হয়তো একটা ইন্টারাকশান হয়, কিন্তু পরে এটার আর কোনো এভিডেন্স থাকে না। আমরা এইটা করতে পারি যে 2-3টে টপিকস পড়ানোর পর স্বভাবতই তোমাদের মনে নানান ধরনের প্রশ্ন জাগবে। তো সেই প্রশ্নগুলোকে একটা জায়গায় করে তোমরা যদি আমাকে বলো ম্যাডাম এবারে আপনি একটা গুগল ক্লাসে আসুন, আমাদের কিছু কোয়ারিজ রয়েছে, সেই কোয়ারিজগুলো আপনার থেকে আমরা ক্লিয়ার হয়ে যেতে চাই, তো তখন আমরা আবার একটা ধরো ডাউট ক্লিয়ারেন্স ক্লাস হিসেবে আমরা একটা গুগল ক্লাস রাখতে পারি। কিন্তু আমার মনে হয় ইউটিউবে করে দেওয়াটা অনেক বেশি ফ্রুটফুল হয়। ঠিক আছে, আচ্ছা অনেকটা সময় চলে গেছে, কারণ তোমাদের আমি কি পড়াবো এই সিলেবাস ডিস্ট্রিবিউশন নিয়ে একটার পর একটা চেঞ্জ হতে হতে আলটিমেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে এইটা, এবং এইটাই আমি তোমাদেরকে পড়াবো। ঠিক আছে, আমি এটা আজকে আপলোড করব।